নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সারাদিন দেশে বিদেশে ঘটে চলেছে বহু ঘটনা। গতির সঙ্গে সেই ঘটনার মধ্যেই কিছু ঘটনা জায়গা করে নিচ্ছে শিরোনামে। সেই সমস্ত খবরের আপডেট নিয়েই আমি রুমকি শুরু করছি 15-15-5। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। সমবায় ব্যাংকে নিয়োগ দুর্নীতি নজরে সমবায় মন্ত্রী অরূপ রায়। মন্ত্রী ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। অতিরিক্ত হলফনামায় বিস্ফোরক তথ্য। শহরে সস্ত্রীক এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সিল করে দেওয়া বাড়িতে সুবীরেশ ভট্টাচার্য। তার আমলে কোনো দুর্নীতি হয়নি দাবি সুবীরেশের। ইডির বর্ধিত ক্ষমতা পুনর্বিবেচনার আর্জি সুপ্রিম কোর্টের দ্বারস্থ কার্তি চিদম্বরম। আবেদনকারীর ক্ষেত্রে 4 সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ। মতামত জানাতে কেন্দ্রকে নোটিশ। ফেডারেশনের ভোটে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন জমা দিয়ে আক্রমণাত্মক বাইচুং। ভারতীয় ফুটবল গোল্লায় যাচ্ছে, তাকেই দরকার বললেন বাইচুং। নজর রাখবো প্রথম 15টি গুরুত্বপূর্ণ খবরে। খোঁজ নেই মানিক ভট্টাচার্যের। বৃহস্পতিবার কলকাতার দুটো ও নদিয়ার পৈতৃক বাড়ির কোরানেরেও হদিশ মেলেনি প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা পলাশীপাড়ার তৃণমূল বিধায়কের। মানিক নিখোঁজের মধ্যেই এদিন কলকাতা হাইকোর্টে গিয়ে সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে এই সংক্রান্ত সলা পরামর্শ করেন ইডির তদন্তকারী অফিসারেরা। সূত্রের খবর, 15ই আগস্ট মানিককে ফের ডেকেছিল ইডি, কিন্তু সেই ডাকে সাড়া দেওয়ার বদলে গড় হাজিরি ছিলেন নদিয়ার পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক। তারপর থেকেই কার্যত বেপাত্তা মানিক, মোবাইলও সুইচড অফ। সংবাদ মাধ্যমের কর্মীরা বৃহস্পতিবার প্রথমে যান মানিকের যাদবপুরের ইস্ট রোডের ফ্ল্যাটে। দেখা যায় তালা ঝুলছে সদর দরজায়। যাদবপুরেরই সেন্ট্রাল রোডে রয়েছে মানিকের অন্য একটি বাড়ি। সেখানকার কেয়ারটেকার জানান 4 দিন আগে মানিক এসেছিলেন একবার। তারপর থেকে আর সেন্ট্রাল রোড মুখ হননি তৃণমূলের বিধায়ক। যদিও মঙ্গলবার ওই বাড়িতে ঘুরে গিয়েছেন ইডির তদন্তকারী অফিসারেরা। মানিকের খোঁজ না পেয়ে এদিন রাতেই লুকআউট নোটিশ জারি করে সিবিআই। পার্থ পরেশ অনুব্রতর পর এবার অরূপ রায়। সমবায় মন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তির বোনের সমবায়ে চাকরি পাওয়ার অভিযোগ শূন্য পদের থেকে দ্বিগুণ লোক নিয়োগ করা হয়েছে। একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির চাকরি পাওয়ার অভিযোগ। এবার সমবায় ব্যাংকে নিয়োগ দুর্নীতির অভিযোগ। তমলুক ঘাটালে কেন্দ্রীয় সমবায় ব্যাংকে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। আদালতে জমা দেওয়া অতিরিক্ত হলফনামায় বিস্ফোরক অভিযোগ মামলাকারীদের। অরূপ রায় ঘনিষ্ঠ সত্য সামন্তের বোন চাকরি পেয়েছেন বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত দেবব্রত দাসের ভাইপো চাকরি পেয়েছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালেই কলকাতায় এসে পৌঁছেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। বুধবার সুবীরেশ ভট্টাচার্যের বিশ্ববিদ্যালয়ের কেবিন ও পরে তাঁর বাড়িতেও হানা দেয় সিবিআই এর একটি দল। সিল করে দেওয়া হয় তার বালিগঞ্জ প্লেসের বাড়ি। একইভাবে সুবীরেশের বাঁশটনের ফ্ল্যাটও সিল করে দেয় সিবিআই। এরপরই বৃহস্পতিবার সকালে তড়িঘড়ি কলকাতা ছুটে আসেন সস্ত্রীক সুবীরেশ ভট্টাচার্য। 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত এসএসসি চেয়ারম্যান ছিলেন সুবীরেশ। তবে নিয়োগে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তিনি। কলকাতা এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন তাঁর সময় নিয়োগে কোনো দুর্নীতি হয়নি। এসএসসি নিয়োগ মামলায় গ্রেফতার হলো প্রদীপ সিং নামে এক মিডলম্যান। প্রদীপ সিং এর সল্টলেকের অফিসে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রদীপ সিং মিডলম্যানের ভূমিকা পালন করতেন বলে জানা গেছে। দুর্নীতির টাকা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কাছে পৌঁছে দিতেন প্রদীপ, এমনই অভিযোগ তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবার আদালতে পেশ প্রদীপকে। রুটিন শারীরিক পরীক্ষার পর সংশোধনাগারে ফেরানো হলো অনুব্রত মণ্ডলকে। বৃহস্পতিবার আসানসোল জেলা হাসপাতালে ঘণ্টাখানেকের শারীরিক পরীক্ষার পর সংশোধনাগারে ফেরত নিয়ে যাওয়া হয় তাঁকে। মূলত 3টি বিভাগের চিকিৎসকরা অনুব্রতর শারীরিক পরীক্ষা করেন। হাসপাতালের যে বিশেষ মেডিকেল টিম তৈরি হয়েছে, এদিনের পরীক্ষার পর তারা জানান এই মুহূর্তে অনুব্রতর কোনো শারীরিক সমস্যা নেই। কোনো রকম প্যাথোলজিক্যাল পরীক্ষার বা অস্ত্রোপচারেরও দরকার নেই এখন। আগের মতোই নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে তাকে। 48 ঘন্টা পর ফের শারীরিক পরীক্ষা হবে অনুব্রত মণ্ডলের। এদিন বীরভূম তৃণমূলের জেলা সভাপতিকে হাসপাতালে দেখার পর উপস্থিত ব্যক্তিরা গরু চোর স্লোগান দিতে থাকেন। আউশগ্রামের তৃণমূল নেতা জিতেন বাগদিকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ সিবিআই এর। সেপ্টেম্বরের 2 তারিখে আউশগ্রাম 2 নম্বর ব্লকের ভালকি পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেতা জিতেনকে জিজ্ঞাসাবাদের নোটিশ দেওয়া হয়েছে। ওই দিন নেতার বাড়িতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা জিজ্ঞাসাবাদ করবেন। বুধবারই জিতেন বাগদির বাড়িতে গিয়েছিল সিবিআই। সূত্রের খবর, তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাতের মামলা রয়েছে। সেই মামলার জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছে সিবিআই। নোটিশে নির্ধারিত সময় জিতেনবাবুকে বাড়িতে থাকতে অনুরোধ করা হয়েছে। যদিও সিবিআই এর নোটিশের কথা অস্বীকার করেছেন জিতেনবাবু।
গত 6 আগস্ট অরূপ মিদ্দাকে সরিয়ে ভালকির তৃণমূলের সভাপতি করা হয় জিতেন বাগদিকে। পুজোর অনুদান ঘোষণা নিয়ে চলছে কাজিয়া। বিগত বছরে অনুদান বন্ধের আবেদন নিয়ে মামলা দায়ের করেছিলেন শামীম আহমেদ। ওই মামলা এখনো বিচারাধীন মামলা দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। আবেদন গ্রহণ করেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এই মামলা যোগ করলে দুর্গাপুজোর অনুদান নিয়ে মোট 3টি জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। 43,000 পুজো কমিটিকে 298 কোটি টাকা দেওয়ার প্রসঙ্গে ইতিমধ্যেই 3টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার এই প্রসঙ্গে বলেছেন, অবশ্যই অনেক বিষয় নিয়ে জনস্বার্থ মামলা হচ্ছে। পুজো কমিটিগুলি কোনো টাকা চায়নি। তারা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পুজো করতে পারছি না, টাকা দিন। টাকা কেন দেওয়া হচ্ছে? মানুষ চাঁদা দেয়, আনন্দের সঙ্গে পুজো করে। দুর্গাপুজোয় রাজ্য সরকারের অনুদান ঘোষণা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের। গল্ফগ্রিন থানায় যুবকের মৃত্যু নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে। পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় দীপঙ্কর সাহার। মৃতের পরিবারের তরফে অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই দীপঙ্করের মৃত্যু হয়েছে। সিবিআই তদন্তের আবেদন জানিয়ে দীপঙ্করের পরিবার মামলা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। সাইবার প্রতারণায় জামতারা গ্যাং যোগ, একজনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, 21শে এপ্রিল বাগুইয়াটি এলাকার বাসিন্দা কল্লোল সান্যাল বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন তিনি গুগলে চিকিৎসকের খোঁজ চালাচ্ছিলেন। সেখানেই একটি ফোন নাম্বার পান। সেই নাম্বারে ফোন করলে বলা হয় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে দিতে হবে বুকিং চার্জ। কিন্তু বুকিংয়ের টাকা পাঠাতে গিয়েই ঘটে বিপত্তি। কল্লোল সান্যাল জানান, টাকা পাঠানোর সময় তার অ্যাকাউন্ট থেকে সব টাকা উধাও হয়ে যায়। থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ। পুলিশ জানায় জামতারা থেকে এই প্রতারণা চক্র চালানো হচ্ছে। এরপর বুধবার বাগুইয়াটি এলাকায় হানা দিয়ে মোহাম্মদ উসমান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রের খবর, পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। এই চক্রের সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। সময় বিরতির পর থাকছে নজর রাখবো পরের 15টি গুরুত্বপূর্ণ খবরে। ঝাড়খণ্ডের বেআইনি খনি মামলায় গ্রেফতার মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ, গ্রেফতার প্রেম প্রকাশ। বুধবার অবৈধ খনি মামলায় প্রেম প্রকাশের বাড়িতে অভিযান চালায় ইডি। বাড়ির আলমারি থেকে উদ্ধার করা হয় 2টি AK-47। প্রেম প্রকাশের উপর আলাদা করে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ইডি সূত্রে খবর, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রেম প্রকাশের বিরুদ্ধে অভিযোগ পেয়েই তাঁর বাড়িতে হানা দেয় ইডির কর্তারা। প্রেমের বাড়ি ছাড়াও একাধিক রাজ্যে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার আম আদমি পার্টির বেশ কয়েকজন বিধায়ক উধাও। বৃহস্পতিবার আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হতে চলা পরিষদীয় দলের বৈঠকের আগে কয়েকজন বিধায়কের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। দলের তরফে যদিও দাবি করা হয়েছে আপ ঐক্যবদ্ধই আছে। বিজেপির অপারেশন কামাল দিল্লিতেই মুখ থুবড়ে পড়বে। বিজেপি যে দিল্লির আপ সরকার ফেলতে কোটি কোটি টাকা খরচ করছে তা বুধবারই জানিয়েছে আপ। যোগী রাজ্যে পদ্ম শিবিরের নয়া প্রধান হলেন ভূপেন্দ্র সিং চৌধুরী। মন্ত্রী ভূপেন্দ্র চৌধুরীকে রাজ্য বিজেপির প্রধান হিসেবে নিয়োগ করা হলো। বৃহস্পতিবার দলের তরফে নয়া রাজ্য প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক মহলের জল্পনা, সম্ভবত জাট সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছতেই গেরুয়া শিবিরের এই পদক্ষেপ। এর আগে এই পদের দায়িত্বে ছিলেন দেব সিং। যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রিসভায় দেব সিং স্থান পাওয়ায় সেই জায়গায় নিয়ে আসা হলো ভূপেন্দ্র চৌধুরীকে। উত্তরপ্রদেশ তৃতীয় রাজ্য, যেখানে বিজেপির তরফে রাজ্য প্রধান করা হলো এক জাটকে। এর আগে পদ্ম শিবিরের তরফে হরিয়ানা ও রাজস্থানের দলের রাজ্য প্রধান করা হয়েছিল জাট নেতাদের। জমি হস্তান্তরে বাধা ছত্তিশগড়ে। শিল্পের জন্য জমির চরিত্র বদলের ক্ষেত্রে বাধার মুখে পড়তে হলো ছত্তিশগড় সরকারকে। গত মার্চ মাসে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বিধানসভায় জানান, শিল্পের জন্য রাজ্য সরকারকে বস্তার অঞ্চলের 300 বর্গ কিমি জমি বনভূমি থেকে সরিয়ে রাজস্ব বিভাগের আওতায় স্থানান্তর করা হবে। রায়পুরের চেয়েও বড় ওই এলাকায় গড়ে উঠবে বিভিন্ন শিল্প। রাজ্য সরকারের এই সিদ্ধান্তই জটিলতার সৃষ্টি করেছে। গর্ভবতী মহিলাকে নদী পার করতে সাহায্য স্থানীয় বাসিন্দাদের। ওড়িশার কেওনঝাড়ে আদিবাসী মহিলাকে নদী পার করতে সাহায্য করলেন গ্রামবাসীরা। জীবনের ঝুঁকি নিয়ে তারা ওই মহিলাকে নদী পার করতে সাহায্য করেন। পরিস্থিতি এমনই যে আশেপাশের গ্রামের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা সম্ভব ছিল না। নদীতে সেতু না থাকাতেই এই পরিস্থিতি। ওই আদিবাসী মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রিয় বন্ধু, শিনজো আবের রাষ্ট্রীয় শোক সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 27 সেপ্টেম্বর টোকিওতে রাষ্ট্রীয় মর্যাদায় শোক সভার আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেই হাজির থাকবেন মোদী। আন্তর্জাতিক রাজনৈতিক মহলে শিনজো আবে ও নরেন্দ্র মোদীর বন্ধুত্ব বহু চর্চিত ছিল। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে কোয়াড তৈরির পরিকল্পনা ছিল আবেরই মস্তিষ্কপ্রসূত। গত 8 জুলাই রাজনৈতিক এক সভায় বক্তব্য রাখার সময় গুলিবিদ্ধ হন শিনজো আবে। গুলিতে ঝাঁঝরা হয়ে যান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তার মৃত্যুতে শোক দিবস পালন করা হয় ভারতেও। শোকস্তব্ধ প্রধানমন্ত্রী টুইট করে শোক জ্ঞাপনও করেন। 27 সেপ্টেম্বর টোকিওর কিতানোমারু ন্যাশনাল গার্ডেনের নিপ্পন বুডোকান এরিনাতে অনুষ্ঠিত হবে এই শোক সভা। জাপানের সংবাদপত্র সূত্রের খবর, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর জাপান সফরে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। সূত্রের খবর, সেই বৈঠকে উঠে আসতে পারে রাষ্ট্রীয় নিরাপত্তা, চীন তাইওয়ান সহ একাধিক প্রসঙ্গ। ইমরান খানের রক্ষা কবচ, সাময়িক স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের একটি সন্ত্রাসবাদের মামলায় গ্রেফতার পূর্ব জামিন 1 সপ্তাহ বাড়ানো হলো। পাকিস্তানের একটি আদালত এই নির্দেশ জারি করেছে। তার আইনজীবী জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে পৌঁছন। তার আইনজীবী তথা রাজনৈতিক সহযোগী বাবর জানিয়েছেন, 1 সেপ্টেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে। একনাগাড়ে ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি পাকিস্তানে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বন্যার জেরে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 903 জনের। 50,000-এরও বেশি মানুষ গৃহহীন। ওই তথ্য অনুযায়ী গত 48 ঘন্টায় মৃত্যু হয়েছে 126 জনের। তাদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। এই পরিস্থিতিতে দক্ষিণ পশ্চিম বালুচিস্তান ও পাঞ্জাব প্রদেশে ফের শুরু হয়েছে বৃষ্টি। ফলে সেখানকার স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। দেশের বন্যা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই দুটি অঞ্চল। আগামী 2 সপ্তাহ সেখানে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তার জেরে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। এমনিতেই দেশের আর্থিক পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে শাহবাজ শরীফের সরকার। তার উপর হাজির বন্যা। এই অবস্থায় পাকিস্তানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। আমেরিকায় পরপর 2টি এলাকায় বন্দুকবাজের তাণ্ডব। সংবাদ সংস্থা সূত্রের খবর, ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন 9 জন অধরা বন্দুকবাজ। জানা গিয়েছে, প্রথম হামলাটি হয় মেরিল্যান্ডে। পুলিশ সূত্রের খবর, একটি কালো 4 চাকা গাড়ি থেকে নেমে আচমকাই এলোপাথারি গুলি চালাতে শুরু করে আততায়ীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় 1 জনের, আহত হন 6 জন। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে আহতদের মধ্যে মৃত্যু হয় আরও 1 জনের। আরও একটি হামলা হয় ওয়াশিংটনের টাক্সটাইল এলাকায়। একটি বৃদ্ধাশ্রম ও স্কুলের সামনে এলোপাথারি গুলি চলায় আততায়ীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় 1 জনের। গুরুতর জখম হন 3 জন। দুটি ঘটনায় আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সময় বিরতি, রয়েছে আরও খবর, সঙ্গে থাকুন। টানা 80 ঘন্টা তল্লাশির নামে তাণ্ডব। কলকাতা টিভির অফিসে আয়কর হানাদারের হানার তীব্র নিন্দা করলেন সাংসদ প্রমোদ তিওয়ারি। কি বললেন শুনবো। कलकत्ता लाइव टीवी स्ट्रीम सबसे विश्वसनीय कलकत्ता का चैनल है, पर उसकी एक कमजोरी है, सच से उसे कोई डिगा नहीं सकता। और ये बात रास नहीं आती भारत में बैठी हुई नरेंद्र मोदी की सरकार को। स्थानीय सरकार भी उलझती रहती है उससे। बंगाल में 80 घंटे तक, यानी लगभग 4 दिन तक प्रताड़ित करने के लिए, उसकी आवाज को दबाने के लिए, कुचलने के लिए, उसकी हिम्मत तोड़ने के लिए छापे चलते रहे। केंद्र की एजेंसियां छापे डालती रही। उन्हें मैं ये बताना चाहता हूं, इस देश में लोकतंत्र है, तानाशाही नहीं, कि जो बोलेगा उसका खिलाफ आप कार्रवाई करेंगे। प्रजातंत्र है यह, और लोकतंत्र का जो इमारत है वो 4 स्तंभों पर खड़ी है: न्यायपालिका, कार्यपालिका, विधायिका और पत्रकारिता। आप पत्रकारिता को समाप्त करना चाहते हैं, जिससे कोई सच न बोल सके। अरे तो अंग्रेज नहीं रोक पाया था उस समय। जब नेता जेल में थे तो इन्हीं अखबारों ने आवाज उठाई थी, तब चैनल नहीं थे। यही होगा।
हम मजबूती के साथ खड़े हैं कलकत्ता न्यूज चैनल के साथ। हिम्मत बनाए रखना, देश तुम्हारे साथ। 15-15-5 এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।